This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা ইয়েস ইয়েস এমডিএচ ঠোঁটকাটা স্পেশাল নিয়ে ফিরলাম আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্রথমেই বিগ বলের দিকে তাকান, প্রত্যেক দিনের মতো টপ 10 ব্রেকিং দেখে নিন। 1 নম্বর, ট্রাম্পের বার্তার পর ইরানের টার্গেট আমেরিকা। 2 নম্বর ব্রেকিং, পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা হতে পারে, একাধিক মার্কিন ঘাঁটি রয়েছে, এই রকমই হুমকির সুরে ইরান কথা বলেছে, ইরানের সেনাকর্তার চরম হুঁশিয়ারি। 4 নম্বর, রাইজিং লায়নের পাল্টা ট্রু প্রমিস 3, মানে যেটা পাল্টা ইরান শুরু করেছে। ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল তেল আভিভ। 6 নম্বর, 65 মিনিটে প্রায় 300 ব্যালিস্টিক মিসাইল হানা ইরানের। 7 নম্বর, জেরুজালেমেও হামলা চালিয়েছে তেহরান। 8 নম্বর ব্রেকিং, শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, এটা ইসরায়েল বলেছে। 9 নম্বর, ইসরায়েলের হামলায় ইরানের নিহত 78 অ্যাজ অফ নাও, এখনো পর্যন্ত, সেটা বাড়তে পারে, আহত 330। লাস্ট বিগ বল ব্রেকিং, ইরানের সুপ্রিম লিডারের বাড়ির সামনেও বিস্ফোরণ, আলী খামেনির বাড়ির সামনেও বিস্ফোরণ হয়েছে। দেখালাম আপনাদের টপ 10 ব্রেকিং। জামাই ষষ্ঠী চলে গেছে, আম কাঁঠালের গন্ধ কিন্তু এখনও যায়নি, এখনও আম কাঁঠাল বাজারে ঢের পাওয়া যাচ্ছে। আজ অফিস আসার পথে হিমসাগর, ল্যাংড়া, মানে যেদিক দিয়ে আসি আর কি, পাশেই একটা বাজার আছে, মিঠে গন্ধ পাচ্ছিলাম। গপ্প করতে গিয়ে কবি নির্মলেন্দু গুণের একটা কবিতা মাথায় চলে এলো। আম উঠেছে, জাম উঠেছে, কাঁঠাল পাকা পাকা, কিন্তু কিছুই কেনা যাচ্ছে না, পকেটে নেই টাকা। কোথায় আছে টাকা, কোথায় পাবো টাকা, বাবা দিলেন ধমক, পকেট আমার ফাঁকা। মায়ের কথা কি আর বলবো, টাকার কথা শুনে জ্বলে উঠলেন তেলে বেগুনে। চুরি করব নাকি, অগত্যা তার কাকা ছিলেন বাকি। খোকন গেল কাকার কাছে ছুটি, শুনে কাকা বললেন বটে, এই বয়সেই চিনে নিয়েছিস, বাহ। এরপর যা হয়, খোকনের আবদার, সে তো আকাশের চাঁদ চায়নি, কাকা হাসি মুখে আবদার মিটিয়ে দিলেন, হাতে টাকা দিলেন, সে আম খাবে বলে। দেখুন, খোকন একটা বাচ্চা ছেলে, তার শৈশব কাটেনি, সে কি টাকা চেনে, সে তো টাকা বোঝে না। তার মনে হলো এটা একটা রঙিন কাগজ, কাগজে হরিণের ছবি আঁকা। কৌতূহলী মন তাই বলল, আচ্ছা কাকা, আমি যদি অনেকগুলো হরিণ আঁকি খাতায়, অনেক টাকা হবে। যেন গলায় ব্যাং ঢুকেছে এমনিভাবে কেশে কাকা ভাবলেন, ছেলেটা কি পাগল হবে শেষে? না না, এসব চিন্তা করাও পাপ। শুধু কবিতা তো নয়, বাস্তবেও কিন্তু এমন বাড়ি আছে, সেখানে যদি ছোট বাচ্চা আম খাওয়ার বায়না করে, তাহলে মাকে ধমক দিয়ে বলতে হয়, বারবার যে আম খেতে চাইছিস, এত টাকা কোথায় পাবো, চুরি করব? আর দেখুন, যে ছবিটা এইমাত্র আপনাদের দেখালাম, হাটে বান্ডিল বান্ডিল টাকা, ছবিটা আরও একবার দেখুন। ছবিটা এই মুহূর্তে ভাইরাল, নদিয়ার রুইপুরের ছবি এটা দেখছেন যে ছবিটা, এটা নদিয়ার রুইপুরের। এত টাকা কাদের কাছে থাকতে পারে বলুন তো, ক্যাশ। ভাইরাল ছবিতে আমরা মার্ক করে লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। নাম তারক বিশ্বাস, তৃণমূল নেতা। আচ্ছা, পরিচয়টা যদি আমরা লিখে না দিতাম, আপনাদের কি বুঝতে খুব অসুবিধা হতো? আমি নিশ্চিত অসুবিধা আপনাদের হতো না, কারণ এত নগদ টাকা সচরাচর সোজা পথে যে সমস্ত মানুষ চলেন তাদের কাছে থাকে না, আর যারা খেতে খান তাদের কাছে তো থাকেই না। আজকাল ব্যবসায়ীদের বাড়িতেও এত নগদ টাকা থাকে না, অনলাইন যখন থেকে চালু হয়েছে, কারণ তাতে ঝুঁকি, ইনকাম ট্যাক্স রেড করতে পারে।
তবে এই ধরনের টাকার বান্ডিল থাকে কাদের বাড়িতে বলুন তো? থাকে অর্পিতার ফ্ল্যাটে, থাকে বাংলার শাসক দলের এক শ্রেণীর নেতার বাড়িতে। নদিয়ার রুইপুরের এই তারক বিশ্বাস ছবিতে যাকে আপনারা দেখছেন সাঙ্গ পাঙ্গ পরিবেষ্টিত হয়ে টাকা গুনছেন, তিনি কি ব্যবসা করেন? উত্তরটা হচ্ছে না। তবে হ্যাঁ, যদি প্রতারণা বা লোক ঠকানোকে আপনি ব্যবসা বলেন, তাহলে তারক সেই প্রতারণা ব্যবসার মালিক। এই তারকের দাদা এলাকার পঞ্চায়েত প্রধান, অবশ্যই তৃণমূলের। ভাইয়ের কীর্তি সামনে আসতেই দাদা মানে ওই পঞ্চায়েত প্রধান এখন ফেরার, এলাকায় নেই। পিঠ বাঁচাতে তিনি এখন গা ঢাকা দিয়েছেন। কান টানলে মাথা তো আসবেই। তারকের দাদার ভয় কি সেখানেই? বন দফতর সহ, এবার খবরটা বলি আপনাদের, বন দফতর সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির ফাঁদ পেতেছিলেন এই তারক বিশ্বাস। সাগরেদ আরেক ভাই বিদেশ বিশ্বাস, টাকা দাও চাকরি নাও, মোটা টাকা, চাকরি পিছু 8 লক্ষ টাকা। আরেকবার বলি, চাকরি পিছু 8 লক্ষ টাকা। প্রতারিতদের কথাই শুনুন এবার। ওই সুম্বনগর গ্রামে তারক বিশ্বাস নামে এক লোক ওনার ছেলেকে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি করে এইরকম সাজিয়ে আমাদের সঙ্গে, মানে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি দেবো এই প্রতারণা মানে ইয়ে দিয়ে আমাদের সঙ্গে 16 লাখ টাকা আমাদের দুজনের সঙ্গে নিয়েছিল। আচ্ছা। এবং সেখান থেকে আমাদের ওখানে রেখেও এসেছিলো এবং ওখানে থেকে আমাদের 7 দিনকার মাঠফাট করিয়ে আমাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং আমরা ওদের বাড়ি টাকা চাইতে গেলে আমাদের মানে দলবল নিয়ে মারার হুমকি দেয়, মার্ডার করার হুমকি দেয়। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই? উইপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই তারক বিশ্বাস। আর কি কজনের বিরুদ্ধে অভিযোগ? তারক বিশ্বাসের ভাই বিদেশ বিশ্বাস আছে। যে ওর ছেলেকে সাজিয়ে ওখানে রেখেছে, আমাদের কিছুদিন টেলিং করে ফেক টেলিং করিয়ে ওখানেকার লোকজনকে স্যারম্যাট সাজিয়ে আমাদেরকে এসি গাড়ি করে ঘুরিয়ে বেরিয়ে কদিন বলেছে যে তোমাদের 3 মাস টেলিংয়ের পর যে 3 মাস টেলিং হবে, তারপর তোমাদের টাকা দেওয়া হবে, ইয়ে দেওয়া হবে। তারপরে কিছুদিন পর আমরা গিয়ে দেখি এটা সব ফেক। বুঝতেই পারছেন কিভাবে প্রতারণার ফাঁদ পেতেছিলেন প্রধানের 2 ভাই। তাদের পদবি হচ্ছে বিশ্বাস, যদিও এটা হওয়া উচিত ছিল ঠগ বা প্রতারক। সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তারা ঠকিয়েছেন একেবারে সাধারণ মানুষকে। দেখুন, যারা ঠকেছেন তাদের প্রতি কিন্তু বিন্দুমাত্র সহানুভূতি থাকা উচিত নয়। ঠোঁট কাটা এটা বিশ্বাস করে কেউ যদি ঠকতে না চান, অন্তত এই সমস্ত ক্ষেত্রে, তাহলে তাকে ঠকানো যায় না। বাড়ি এসে তো নিয়ে যায়নি। প্রতারিতরা রাজমিস্ত্রির কাজ করেন, তারা খেটে খান। তাদের সামনে প্রধানের 2 ভাই বন দফতরে চাকরির টোপ দিয়েছিলেন। প্রতারণার সেই খুঁড়োর কলে তারা পা দিলেন কেন? তারা তো দেখছেন, একেবারে চোখে দেখতে পান না এমন তো নয়। টাকা দিয়ে যে সরকারি চাকরি কেনা যায় না, উচিত নয়। আর কিনলে রাজ্য জুড়ে কি চলছে এটা কি তারা দেখছেন না অন্তত এই যুগে? এটা কেন তারা বুঝলেন না? কুন্তল, অয়ন, শান্তনুদের কথা তারা জানেন না? কত শিক্ষকের চাকরি গেছে, এখনও তারা রাস্তায় বসে রয়েছেন। সব জ্ঞানাকল একই, এই টাকা নেওয়ার জন্যই তো। অসতের সঙ্গে সতের যারা সৎ তাদেরও চাকরি চলে গেছে। আমরা খালি বুঝতে পারি না যে তারপরেও এই তারক বিদেশ বিশ্বাসরা কি করে লোক ঠকায়। এখন তো সমস্ত জায়গায় টিভি, কোন ঘরে টিভি নেই বলুন তো? লোকে কি একটু আধটুও খবর দেখে না? এবং লক্ষ লক্ষ টাকা এরা তুলে যাচ্ছে। রুকবানুর রহমান, বলবো তার কথা, শুনুন আগে। আইন আইনের পথে চলবে। যদি কেউ ভুল করে থাকে আইন আইনের পথে চলবে। আমি চেয়ারম্যান, কিন্তু আমাকে আমি এই লোকটাকে তো চিনি না। সবাই আছে পার্টির লোক, এখন সবাইকে তো পার্সোনালি চেনা মুশকিল। পার্টিতে থাকতেই পারে, কিন্তু কেউ যদি অন্যায় করে তার দায় আমি কি নিতে পারি? রুকবানুর রহমান, যার কথা শোনালাম, চাপড়ার তৃণমূল বিধায়ক, তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছিল, শোনালাম। কে কোথায় কি করে বেড়াচ্ছে সত্যি তো, বিধায়ক কি করে দায় নেবেন? তিনি বললেন আমি কি করে জানবো, কি করে আমরা দায় নেব? কিন্তু ঠোঁট কাটার প্রশ্ন হচ্ছে, দায়টা নেবে কে? বিধায়ক নেবেন না, দল দায় নেবে না, অথচ যত রাজ্যের অপকম্য প্রতারণা সব তো এই দলের স্ট্যাম্পটাকে ভাঙিয়েই। আচ্ছা দেখুন তো, একটা সহজ যুক্তি দিই। যদি এই তারকের দাদা তৃণমূলের পঞ্চায়েত প্রধান না হতেন, তাহলে কি সরকারি চাকরির এই যে টোপ একেবারে গরিব গুরব সাধারণ মানুষকে তারা গিলিয়েছেন, এটা এত সহজে গেলাতে পারতেন? এবার আর একটা ছবি দেখুন। দেখছেন কিভাবে প্রশিক্ষণের নাম করে দুর্গাপুরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল।
এরপর মানুষগুলোর আর বুঝতে বাকি ছিল না যে তারা প্রতারকদের ফাঁদে পা দিয়ে ফেলেছে। তখন টাকা ফেরত চাইলেই হুমকি, প্রাণে মারার হুমকি। বাধ্য হয়েই তারা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তারক এবং বিদেশকে গ্রেফতারও করেছে। পশ্চিমবাংলায় যত দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির মাথায় কালীঘাট রয়েছে এবং কালীঘাটের সাথে সাথে আরও কিছু মাথারা রয়েছে। এই টাকাটা আজকে সেই মাথাদের মাধ্যমে কালীঘাটে পৌঁছচ্ছে, যার জন্য পুলিশ প্রশাসন আজকে নীরব দর্শক। নদিয়ার লোকাল বিজেপি নেতার কথা শোনালাম। শাসক দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলে বিজেপি তো বলবেই, আরে বিরোধীরা তো বলবেই, কারণ বলার সুযোগ তো শাসক দলের নেতারাই করে দিচ্ছেন। কেন তৃণমূল স্তরে এখনো পর্যন্ত এগুলো খতিয়ে দেখা হচ্ছে না? কেন রাশ থাকবে না তৃণমূল স্তরের ওপর? আচ্ছা, আপনার ব্যাংকে সর্বসাকুল্যে 1 কোটি টাকা আছে? শুনে হাসছেন, ভাবছেন যে আমি মস্করা করছি। দেখুন, জোকস অ্যাপার্ট, আমি আপনি যা পারিনি, বলতে পারেন ভাবিও নি, একজন ৩,৫০০ বেতনের কর্মী সেটা পেরেছেন এবং করে দেখিয়েছেন। 1 কোটি না, আরও অনেক বেশি। ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৩.৫ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাসে ৩,৫০০ টাকা মাত্র বেতন পেয়ে ৩.৫ কোটি তিনি জমিয়ে ফেলেছেন। তার নাম গৌতম সর্দার, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী। তদন্তকারীদের নজরে গৌতম সর্দারের সেভিংস অ্যাকাউন্টের লেনদেন, বাসন্তীর এক বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে রয়েছে এক বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে গৌতমের, সেখানে ৩.৫ কোটি টাকা পাওয়া যাচ্ছে। বুঝতেই পারছেন, সোজা পথে, মানে সহজ পথে, পরিশ্রমের পথে এত টাকা হতে পারে না। তা আবার ৩,৫০০ টাকা যার বেতন, এক যদি না উত্তরাধিকার সূত্রে, মানে জমিদারি যদি থাকে তাহলে অবশ্য হবে, সেটাও কিন্তু তার নেই। সুতরাং এই টাকা সর্দার মশাই কোথায় পেলেন বলুন তো? গৌতম সর্দার। 2 হতে পারে, আরেকটা হতে পারে অন্যের টাকা যা তিনি নিজের কাছে রেখেছেন। মানে অনেকেই অন্যের টাকা নিজের কাছে রাখতে পছন্দ করেন, গৌতমবাবু হয়তো সেই রকমই। কিন্তু কেউ কি সেই ভুল করে? অন্যের বাঁশ কেউ নিজে নেয়? মানে আমি যদি এত টাকা আমার অ্যাকাউন্টে রেখে দিই, আজকাল যা চলছে, আমি তো ধরা পড়ে যেতে পারি। ফলে এই ঝুঁকিটাও তিনি হয়তো নেননি। অ্যামাউন্টটা ভাবতে হবে তো। আর বাকি যা হতে পারে সেটা হচ্ছে অবৈধ ব্যবসা বা অবৈধ কার্যকলাপ, মানে 2 নম্বরই। ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেই তিনি এই টাকা উপার্জন করেছেন। পুলিশের ধারণা কিন্তু তাই। সম্প্রতি পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে ব্যবহৃত ভুয়ো জন্ম শংসাপত্র অর্থাৎ ভুয়ো বার্থ সার্টিফিকেটের তদন্তে নেমে গৌতম সর্দার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। আর এই গৌতমকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে গৌতম পাঠানখালী পঞ্চায়েতের একজন চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন, আর যার বেতন বাবদ মাসে বরাদ্দ ছিল 3 থেকে 3,৫০০ টাকা। কিন্তু গৌতমের ব্যাংক লেনদেন খতিয়ে দেখতে গিয়ে ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে তার বেসরকারি একটি ব্যাংকে থাকা অ্যাকাউন্টে প্রায় 3.৫ কোটি টাকা নগদ গচ্ছিত রয়েছে। কিন্তু এই বিপুল অঙ্কের টাকা গৌতম সর্দার কোথা থেকে পেলেন, কিভাবে তার কাছে এই টাকা এসে পৌঁছলো, সেই সংক্রান্ত কোনো সদুত্তরই কিন্তু তদন্তকারীদের দিতে পারছেন না বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আর সেখান থেকেই যেটা তদন্তকারীরা অনুমান করছেন যে পঞ্চায়েতের সরকারি পোর্টালের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে বছরের পর বছর ধরে যে সমস্ত ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন আর তার হয়ে যে সমস্ত এজেন্ট বা সাব এজেন্টরা কাজ করতেন তাদের কাছ থেকেই এই সমস্ত টাকা তিনি পেয়েছিলেন এবং যেগুলো তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে রয়েছে। সূত্রের খবর, 2022 এবং 2023 সাল থেকেই আয় বহির্ভূত টাকার পরিমাণ বাড়তে শুরু করে গৌতমের। 2024-এ গৌতমের অ্যাকাউন্টে জমা টাকার অঙ্ক অস্বাভাবিক হারে বেড়ে যায়। গ্রেফতারও হয়েছে গৌতমের সঙ্গে যে শাসক যোগ বেরিয়ে আসছে, মাথায় শাসক তৃণমূলের আশীর্বাদের হাত যদি না থাকে তাহলে কেউ ভুয়ো বার্থ সার্টিফিকেট কী করে ইস্যু করতে পারে বলুন তো? তার জন্য তো প্রভাব লাগে। ঘাড়ে কটা মাথা কোনো ইন্ডিভিজুয়ালের?
যখন সন্ধান পেয়েছে পুলিশ বলবে, যদি কোনো খারাপ লোক খারাপ কাজ করে বা সে যদি ঠিক মতো হিসাব দিতে না পারে, তো যারা ধরেছে যারা তদন্ত করছে তারা দেখবেন, এর মধ্যে রাজনীতি করতে যাচ্ছে। উনি তৃণমূল কংগ্রেসের ওখানকার পঞ্চায়েত, আরে সারা পৃথিবী সারা বাংলা তৃণমূল কংগ্রেস, বাংলা একটা এত বড় দল, যেখানে যাবেন তৃণমূল কংগ্রেস, ফলে সমাজের অন্য ভালো যেগুলো সমাজের রিফ্লেকশন দলে থাকবে। তো সমাজের 99% ভালো, তৃণমূলেরও 99% ভালো। আমি বিধানসভায় একদিন একটা কথা বলেছিলাম যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী রাজ্যের সংকট নিয়ে বলে, আর্থিক সংকট নিয়ে। এই যে এই ধরনের রত্ন, 3,500 টাকা মাইনের কর্মচারীর 3 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, এই যে কিভাবে এরা অর্থ তৈরি করে, এদের কাছ থেকে অর্থমন্ত্রী একটু যদি জ্ঞানটা নেন আর কি অর্থ সংক্রান্ত বিষয়, বা ভাঙা সাইকেল নিয়ে ঘোড়া কাউন্সিলররা ফরচুনার না কি নাম গাড়ির সেগুলো নিয়ে ঘোরে, এই যে তৃণমূল নেতারা এবং এখন দেখছি এই কর্মচারী, এরা যে কিভাবে টাকা বানায়, এইটা যদি অর্থমন্ত্রী একটু জেনে নিতেন তাহলে আমার মনে হয় রাজ্যের এই অর্থনৈতিক সংকট থাকতো না। কি অশান্তি বলুন তো, শাসক শিবিরের ঘরের হাল বেহাল, টাকা মাটি, মাটি টাকা, এই কথাগুলো তারা বোধহয় ভুলেও বলবেন না। কাঁড়ি কাঁড়ি টাকার কারবার চলছে, কোথায় শুরু কোথায় শেষ বোঝা মুশকিল। আর বললেই মুখপাত্ররা এবং দলের নেতারা বলেন গোটা বাংলাটাই তো তৃণমূল। এখন গোটা বাংলায় তাহলে যা অপরাধ হবে সব আপনাদের ঘাড়ে তার দায় নিতে হবে। তবে অশান্তির কথা যখন হচ্ছে তখন রবীন্দ্রনগর নামটা আমরা কি করে ভুলি বলুন তো। পুলিশ প্রশাসনকে নাকানি চোবানি খেতে হয়েছিল এই রবীন্দ্রনগরে। সেই রবীন্দ্রনগরের অশান্তি সামলাতে গিয়ে তাদের কাদের মুখ উজ্জ্বল হয়েছিল বলুন তো সেখানে? রাজ্যের তো নিশ্চয়ই নয়, বিতর্ক এখন চরমে, এখনও সেখানে গরম পরিস্থিতি। তার মধ্যেই পড়ল হাতুড়ির মার, মানে প্রশাসনের বিচার, তাতে পুলিশের ওপরেই কোপ নেমে এলো। বিতর্কের ঝড় চলছে, তার মধ্যেই সরানো হলো আইসি এবং এসডিপিওকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়া, তাকে পাঠিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ে। তার জায়গায় রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে রবীন্দ্রনগর থানার আইসি করা হয়েছে। একই সঙ্গে মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে স্টেট আর্মড পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হলো। জোড়া বদলি, তবু জল ঘোলা কিন্তু থামছে না। বদলি হোক বা যাই হোক, বিজেপি কিন্তু এখনও খড়গহস্ত এই ঘটনাকে কেন্দ্র করে। ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয় বিরোধীরা, মানে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা। তারা তুলসী টব মাথায় নিয়ে হেঁটেছেন, আপনাদের দেখিয়েওছি। গত বুধবার তপ্ত হয়ে উঠেছিল মহেশতলার রবীন্দ্রনগর অঞ্চল। আজ শনিবার পুলিশের ওপর বদলির কোপ নেমে এলো। কোনো লাভ নেই, ক্লোজ করা উচিত, সাসপেন্ড করা উচিত, বাঁচানোর চেষ্টা এদেরকে। এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত। তো বদলি করে কি লাভ হবে? দার্জিলিংয়ে গিয়ে আবার ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে, দাঙ্গাবাজ দুজন। বিজেপি নেতারা দিলীপ ঘোষকে সামলাতে পারে না, তারা আবার বাংলা কি সামলাবে? বিজেপি যারা এইগুলো বলছে, তা একটা দিলীপ ঘোষকে সামলাতে পারে না বিজেপির এই নেতারা, তার আবার গোটা বাংলার কথাও হবে কি করে? এই হলো অবস্থা। রাজ্যের শাসক এবং বিরোধী দল যথারীতি একে অন্যকে তুলোধনা করতে ব্যস্ত। সেদিনের সেই ভয়ঙ্কর ছবিগুলো কিন্তু এখনও চোখের সামনে জলজল করে ভাসছে। চট করে এটা রাজ্যবাসী ভুলতে পারবেন না। কিন্তু আজ দেখুন, এখন এটাও কিন্তু রাজনীতির খেলা হয়ে গেছে এবং এটা নিয়েই টানা পড়েন। মানে যে যার মতো করে পারে এখান থেকে ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছে। লড়ছে তৃণমূল, লড়ছে বিজেপি, অশান্তিকে হাতিয়ার করেই। আর পুলিশ ঘটনার পরপরই তারা কার্যত স্বীকার করে নিয়েছিল নিজেদের অসহায়তা। মিতুন দে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, তিনি নিজেই জানিয়েছিলেন পুলিশও এক্ষেত্রে কাঠগড়ায়। আমরা প্রথমেই বলেছি যে ইফ দেয়ার ইজ এনি ল্যাপস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স, এনি অফিসার, এনি ওয়ান, সেটা তো উইল বি ভেরি হার্শ অন দ্যাট। যদি তাদের রিয়াকশান করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল, সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান্ট ডিনাই যে ওটার উপর দেখা হবে না। ওটা প্রথমেই ওই জন্য আমি বলেছি। এই জোড়া বদলিকে অবশ্য রুটিন বদলি বলেই পুলিশ দাবি করছে, মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু দুদিন আগেই যেখানে এত বড় কাণ্ড হলো, এত বড় অশান্তি ঝামেলা হলো, এমন মারাত্মক অশান্তি হলো, তারপরেই যদি এমন একটা জোড়া বদলি হয়, তাহলে এই বিষয়টায় রুটিন গন্ধ আর থাকে কি? বিরোধীরা কোনো রুটিনের গন্ধ কিন্তু পাচ্ছে না। দুয়ে দুয়ে চার তারা করেই নিয়েছে। আর এসবের মধ্যে বঙ্গ রাজনীতি ফুটছে রবীন্দ্রনগরকে কেন্দ্র করে।
বুধবার রবীন্দ্রনগরে গোষ্ঠী সংঘর্ষের ছবি দেখে ভয় লাগাটাই স্বাভাবিক। থানার একেবারে সামনে কয়েক হাত দূরত্বে রীতিমতো তাণ্ডব, অগ্নিগর্ভ পরিস্থিতি। তা নিয়ে এখন কি চলছে? অতি অবশ্যই রাজনৈতিক দড়ি টানাটানি। আবার কি? আমি এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত কঠোর। দু একটা ঘটনা হয়ে যায় যেগুলো আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী হয়। তার কারণ 3 দিন আগের থেকে ওখানে কারা গেছিল, বাইরের থেকে কারা ওখানে ঘোরাফেরা করেছিল, কারা উত্তেজনা সৃষ্টি করেছিল। উনি বহিরাগত কাকে বলছেন? রবীন্দ্রনগর থানায় যে বিক্ষোভ হয়েছিল এই মহিলা নির্যাতনকে কেন্দ্র করে, সেখানে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্য, রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল ছিলেন। এদেরকে যদি ইঙ্গিত করে বলা হয় তাহলে এরা বহিরাগত হন কোত্থেকে? তাহলে তো ফিরাজ হাকিমও বহিরাগত, থাকে চেতলায় দাঁড়ান বন্দরে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়, এই তো অবস্থা। এর মধ্যে আবার আইসি মুকুল মিয়া, এসডিপিও কামরুজ্জামান মোল্লার বদলি ইস্যুটিও তাপ উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা ছেড়ে কথা বলার পাত্র নন। পুলিশের সঙ্গে সঙ্গে তার নিশানায় এলাকার সাংসদ তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওর রিপোর্টিং অথরিটি ছিল ভাইপোর পিএ। মুকুল মিয়াকে ডাইরেক্ট কন্ট্রোল করা হতো ক্যামাক স্ট্রিটে ভাইপোর অফিস থেকে। এটাই তো অরিজিনাল ডায়মন্ড হারবার মডেল। এই মডেলই তো 7,07,15,000 ভোটে লুট করে জেতা। কি চাইছেন বিরোধী দলনেতা? স্পষ্ট জানিয়েছেন, গ্রেপ্তার চাই। ও তো আইওয়াস, এখানে গরম পড়েছে তাই মুকুল মিয়াকে ঠান্ডা করতে পাঠিয়েছি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা TV9 বাংলাকে বললেন, যে আইসিকে বদল করা হয়েছে তার গ্রেফতারি দাবি করলেন বিরোধী দলনেতা। রবীন্দ্রনগরে গোষ্ঠী সংঘর্ষে কাণ্ডের প্রতিবাদে এর আগেও শুভেন্দু অধিকারী তুলসী গাছ মাথায় নিয়ে প্রতিবাদ করেন। এদিনও এক ছবি, পথে নেমেছিলেন সেন্ট্রাল এভিনিউ থেকে জোড়াসাঁকো থানা পর্যন্ত মিছিল, পদ্ম নেতাদের হাতে হাতে তুলসী গাছ। এটিও বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছে। এগুলো সব জালি হিন্দু, এই বিজেপি গুলো, এগুলো জালি হিন্দু। জালি হিন্দু না হলে তুলসী নিয়ে এই কুৎসিত রাজনীতিটা করতে আসে না। এই অত্যাচার আমরা কোনোভাবে বরদাস্ত করব না। কি করে ঠান্ডা করতে হয় আমরা জানি। এমন ঠান্ডা করা হবে যাতে আগামী অন্তত 20 বছর নাতি পুতিরাও মনে রাখে। মারতে মারতে নিয়ে আসে। গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। অনুব্রত মণ্ডল মানে কেষ্ট মণ্ডল, আজ দল তাকে চরম হুঁশিয়ারি দিয়েছে, দ্য লাস্ট ওয়ার্নিং। আর কুকথা নয়, এরপর এমন কথা বললে দল নাকি আর বরদাস্ত করবে না। অনুব্রতকে চরম হুঁশিয়ারি আজকে কে দিয়েছেন বলুন তো? সুব্রত বক্সী, মানে তৃণমূলের রাজ্য সভাপতি। কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর মানে এবার বরদাস্ত করে নিল দল? সোজা কথায় আমাদের প্রশ্ন, কেষ্টমণ্ডলকে দ্য লাস্ট ওয়ার্নিং দিয়ে এ যাত্রায় দল ছেড়ে দিল? অনিল বোসের সময় এই প্রশ্নটা করেন, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেন, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেন। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। বাংলার মানুষ কুকথা যারা বলে তাদেরকে নীরবে ছুঁড়ে ফেলে দেয়। অনিল বসু যেদিন বলেছিলেন কুকথা, তার উত্তর কিন্তু 11 সালে মানুষ দিয়েছিল। সেই কুকথার বিরুদ্ধে ভোট হয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চার্টার ফ্লাইটে ঘুরে বেড়াচ্ছেন। দিল্লি থেকে ভাইপোকে উড়িয়ে এনে
কয়েক হাজার কোটি টাকার মালিক করতে পেরেছেন। তাই এই কুকথার উত্তর বাংলার জনগণ আগামী বছর ঠিক এপ্রিল মাসের মধ্যে দিয়ে দিবে। আগামী বছর এই সময় আপনারা প্রাক্তন হবেন এবং অনেকেই জেলে থাকবেন। হঠাৎ সমবায় নির্বাচন স্থগিত সিদ্ধান্ত প্রশাসনের, রাস্তা অবরোধ, বিক্ষোভে উত্তাল পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের গোছাতি পঞ্চায়েত এলাকা। সমবায় সমিতি নির্বাচনে 41 আসনেই প্রার্থী দেয় সমবায় বাঁচাও মঞ্চ, সেখানে মাত্র 34 আসনের প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস। সব আসনের প্রার্থী দিতে না পারায় শাসক দলের বিরুদ্ধে ভোট স্থগিতের অভিযোগ সমবায় বাঁচাও মঞ্চের। আগের দিন চুলোচুলি, আজ গলাগলি। পানিহাটিতে পথচলতি তরুণী এবং কাউন্সিলরের মারপিটের ছবি ভাইরাল হয়। আজ সেই ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিক বৈঠক কাউন্সিলরের। তরুণীকে পাশে বসিয়ে মিষ্টি মুখে ভুল স্বীকার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। কৃষ্ণনগর পুরসভায় উত্তেজনা, পিডব্লিউডি অফিসারকে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পুরসভার মধ্যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বেধড়ক মারধর করেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের, তদন্তে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। রাস্তা জুড়ে ওভারলোড লরির দাপাদাপি, নিত্য ট্রাক চলাচলে দফারফা অবস্থা রাস্তার। ভোগান্তিতে পূর্ব বর্ধমানের হলদি ও দেপাড়া গ্রামের বাসিন্দারা। রাস্তার সঙ্গে ভেঙেছে সজল ধারার পাইপও। জল বন্ধ হয়ে আরও হয়রানি। প্রশাসনকে জানানোই সার, কাজের কাজ কিছুই হয়নি, অভিযোগ গ্রামবাসীদের। সরকারি প্রকল্পের বাড়ি তৈরির টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ। অভিযোগে তীর 2 ছেলে, বৌমা এবং নাতির বিরুদ্ধে। হাওড়ার মাজু ঘোষালবাটির ঘটনা। 64 বছরের বৃদ্ধকে ইঁটে দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। বড় ছেলে পলাতক, 2 বৌমা এবং 1 ছেলেকে আটক করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ইউটিউব দেখে ইলেকট্রনিক গাড়ি বানাতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 12 বছরের কিশোরের। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। ইউটিউব দেখে নিজেই খেলনা গাড়ি বানিয়েছিল। আজ নির্মাণ কাজ চলাকালীন সেই গাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জলপাইগুড়ি শিয়ালদা রুটে শুরু নতুন হামসাফার এক্সপ্রেস। শনিবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ট্রেনের উদ্বোধন করলেন সাংসদ জয়ন্ত রায়। 21 কোচের ট্রেনে 16টি এসি কোচ। সপ্তাহে একদিন এই ট্রেন চলবে। আধুনিক ট্রেন পেয়ে খুশি জলপাইগুড়িবাসী। বিন্নাগুড়ি সেনা ছাউনিতে কুয়োয় পড়ে গেল হস্তি শাবক। সেনাবাহিনীর গাড়ি ধোয়ার জন্য খোঁড়া হয় কুয়োটি, সেখানেই পড়ে যায় হস্তি শাবকটি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে উদ্ধার করে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। কুলতলি লোকালয়ে বাঘের আতঙ্ক। দেউলবাড়ি এলাকায় 2টি খাঁচা পাত্র বন দফতর। টোপ হিসাবে রাখা হয়েছে ছাগল। এছাড়াও জাল দিয়ে ঘেরা হয়েছে গোটা গ্রাম। লোকালয়ে যাতে বাঘ ঢুকতে না পারে তার জন্য রাত পাহারার ব্যবস্থা বন দফতরের। ময়নাগুড়িতে জোড়া এটিএম থেকে 54 লক্ষ টাকা লুট। জোড়া এটিএম লুটেও কি বিহার কানেকশন? বিহার থেকে আসা দুষ্কৃতীরাই লুটের পিছনে অনুমান পুলিশের। ফিল্মিং কায়দার দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া পুলিশের। পালাতে না পেরে গাজলডোবায় ঢুকে যায় দুষ্কৃতীদের গাড়ি। 4টি ব্যাগ ভর্তি টাকা নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়িতে রয়েছে নাম্বার প্লেট এবং প্রচুর হ্যান্ড গ্লাভস। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH